নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে মনে হচ্ছে কি জানেন, বিশ্বাস করুন, মাঝে মাঝে মনে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে ভেজাল স্যালাইনে মামনি রুইদাস মারা যাননি, তিনি বেঁচে আছেন। অবস্থাটা তেমনই করে ছেড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেজাল স্যালাইনে মামনি রুইদাসের মৃত্যুর ব্যাপারে যখন অভিযোগ উঠেছিল, তারপর সেই মানুষটির মৃত্যুর পর যে মৃত্যুর সময় যে পোস্টমর্টেম হয়েছিল তার দেহের, সেই পোস্টমর্টেম রিপোর্টে একটি শব্দবন্ধ লেখা ছিল মাল্টি অর্গান ফেলিওর ফর সেপটিক শক। মাল্টি অর্গান ফেলিওর ফর সেপটিক শক। এই সেপটিক শকটা কেন হয়, কি কারণে হয়, যে তা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া, বিষক্রিয়া, সেটার জন্য আলটিমেটলি এই রেজাল্টটা হয়। সেটা যারা ডাক্তারি শাস্ত্র তাই বলে, আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি। তারপরও একটা সরকার যে সেই স্যালাইনের, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সেই স্যালাইনের এই জালিয়াতিটাকে আড়াল করবে, এটাই প্রত্যাশিত ছিল। 13 জন ডাক্তারের বিরুদ্ধে রাজ্য সরকার, আপনারা জানেন, সরাসরি স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ মোতাবেক সেখানকার জেলা স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলো থানায়। সিআইডি বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সিআইডি তো জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে সাদা বলবেন সেটা সাদা, যেটাকে কালো বলবেন কালো। সিআইডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছেকর। তাঁদের দিয়ে যেভাবে পুরো ব্যাপারটাকে কনভার্ট করাবেন সেটাই কাঙ্ক্ষিত, সেটাই প্রার্থিত এবং সেটাই হয়। ফলত সিআইডি যখন বসিয়ে দেওয়া হলো, সেখানে কোনো ডাক্তার থাকলেন না। সিআইডি যে ইনভেস্টিগেশন টিম, সেখানে কোনো ডাক্তার থাকলো না। সিআইডিতে সব পুলিশ অফিসার, এবং এই পুলিশ অফিসারদের মমতা ওই রাজীব কুমারকে দিয়ে যে নির্দেশ পাঠাবেন সেই নির্দেশ মোতাবেক তারা অপারেট করবেন বা তারা কাজ করবেন। ফলত যা হওয়ার তাই হলো। এবং শেষ পর্যন্ত আমরা জানতাম, বুঝতাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে উত্তরবঙ্গ লবি কিংবা ওই মিস্টার এসপি দাস এরা বাঁচানোর চেষ্টায় নেমেছেন, এবং তাদের ইচ্ছাক্রমে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের জাল স্যালাইনের ব্যাপারটা মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে। প্রথমে ডাক্তারদের দিকে দৃষ্টিটা ঘুরিয়ে দিল। প্রথমে ডাক্তাররাই এটা তাদের অপদার্থতার জন্যই এরা মারা গেছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনই প্রেস কনফারেন্সে যেটা বলেছেন, সেটা আপনাদের যদি স্মরণ করেন তাহলেই বুঝতে পারবেন। আলটিমেটলি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচানো। কোন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস? ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের শেষে, সম্ভবত 6 থেকে 8, ড্রাগ কন্ট্রোল, পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল, দিল্লি ড্রাগ কন্ট্রোল অথরিটি, তারা যৌথভাবে অভিযান করে সেই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসে ওখানে স্যালাইন চেক করে, এবং চেক করে দেখা যায় 10 থেকে 15টা নিয়ম মানা হয়নি ব্যাকটেরিয়া মুক্ত স্যালাইন করার ক্ষেত্রে। আমি বলছি না, এটা রিপোর্টে বেরিয়েছে। কিসের ভিত্তিতে? ব্যাঙ্গালোরের যে সংস্থা এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্যান্ড করেছেন, 27টা অভিযোগ তাদের সম্বন্ধে জমা পড়েছিল। 5 জন মানুষের মৃত্যু একদম নিশ্চিত এই স্যালাইনের জন্য হয়েছিল বলে তারা জানিয়েছিল। তারপর ব্যাঙ্গালোরের সংস্থা 3 বছরের জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্যান্ড করে, অর্থাৎ একদম তাদের কোনো ওষুধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে ঢুকবে না, ওই স্যালাইন ঢুকবে না ব্যাঙ্গালোরে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা ড্রাগ কন্ট্রোলকে দাঁড়ায়। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে গত বছর এপ্রিল মাস না মে মাস নাগাদ তারা লিখিতভাবে, সম্ভবত মার্চ মাস, লিখিতভাবে চিঠি দেয় এই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবনে, এই নারায়ণ স্বরূপ নিগমকে, যে এই জালিয়াতির জন্য আমাদের এই ঘটনা ঘটেছে, আমরা এটাকে ব্যান করছি 3 বছরের জন্য। তারপর ডিসেম্বর মাসে 10ই ডিসেম্বর শেষ পর্যন্ত একটা লিখিত নোটিশ বার করে যে কোনো রকমভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে যেন আর এই ওষুধ তৈরি না করে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়। এরপরে ঘটে পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজের ওই দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে একাধিক সন্তান সম্ভাবনা মা অসুস্থ হয়ে পড়েন, তাদের কলকাতায় অনেককে ট্রান্সফার করতে হয়। মামনি রুইদাস, গরিবের থেকে গরিব পরিবারের সেই মহিলা মারা যান। এটা হচ্ছে পূর্ব এন্টায়ার এপিসোডের কাহিনিটা। আমি আজকে এই প্রতিবেদনটা নিয়ে এলাম কেন জানেন? গতকাল এতে কলকাতা হাইকোর্টে, গত পরশুদিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে, অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে জানানো হয় যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে ভেজালের স্যালাইনে কোনো ভেজাল ছিল না। এবং এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, একটু খেয়াল করে দেখুন, সিআইডি কিন্তু তাদের ডাকেইনি। সিআইডি তাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসে কোনো কর্মকর্তাকে ডাকেনি পর্যন্ত। তাদের বিরুদ্ধে পুলিশে একটা লিখিত অভিযোগ স্বাস্থ্য ভবন থেকে হয়নি। তাদের গ্রেফতারি দূরস্থান থেকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা হয়নি। শুধু স্যালাইনটাকে নিয়ে তার পরীক্ষায় পাঠানো হয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, এবং অনেকেই বলছেন যে এমন স্যালাইন পাঠানো হয়েছে যে স্যালাইনের মধ্যে কোনো ভেজাল ছিল না। কে দেখতে যাচ্ছে? কেন এ রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবসময় দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেন।
এই স্যালাইনের কোম্পানিটাকে বাঁচানোটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম টার্গেট ছিল, পরিষ্কার বলছি। এবং তার পেছনে নিশ্চিতভাবে কোনো স্বার্থ ছিল, সে অর্থনৈতিক স্বার্থ হতে পারে, সে এসপি দাস আর ওই উত্তরবঙ্গ লবির রায়বাবুদের স্বার্থ হতে পারে, অনেক কিছু স্বার্থ হতে পারে, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। এবং সেই ঘটনাটাই ঘটলো কলকাতা হাইকোর্টে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, আমি এই বিশেষ প্রতিবেদন পেশ করছি এই কারণে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর কলকাতা হাইকোর্টে যে বক্তব্য রাখা হয়েছে, সেই বক্তব্যের মধ্যে একটা মারাত্মক কথা বলা হয়েছে, শুনলে আপনি চমকে যাবেন, আপনি আর সরকারি হসপিটালে স্যালাইন নিতেই সাহস করবেন না। তাঁরা কী বলছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন। কলকাতা হাইকোর্টে, এটা আমি বলছি আনন্দবাজার থেকে কোট করে আমি আপনাদের রিপোর্টটা বলছি, যে স্যালাইনের বোতল সরবরাহ করা হয় এবং সরবরাহ করার পরে সংস্থার আর কোনো দায় থাকে না। অর্থাৎ স্যালাইন হসপিটালে ঢুকে গেলে সংস্থার আর কোনো দায় থাকে না। কে বলছে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তরফ থেকে আইনজীবীরা বলছে। আপনি ভেবে দেখুন, অথচ নিয়ম হচ্ছে যে কোনো ওষুধ, যে কোনো স্যালাইন এক্সপায়ারি ডেট পর্যন্ত সংস্থার দায় এবং দায়িত্ব থাকে। একটা স্যালাইন প্রস্তুতকারক সংস্থার আইনজীবী বলছেন হসপিটালে ঢুকে গেলে আমাদের কোনো দায়িত্ব নেই, অর্থাৎ তুমি কিনে নিয়েছো আর আমার কোনো দায়িত্ব নেই। কত টাকায় কিনেছে সেই কাহিনিটা একটু জেনে রাখা দরকার বাংলার মানুষের। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো সরকারি হসপিটালের উল্টো দিকে যদি আপনি স্যালাইন কিনতে যান, সেই উল্টো দিকের দোকানে স্ট্যান্ডার্ড স্যালাইন যেগুলো বিক্রি হয় তার দাম আনুমানিক 98 টাকা। আমি খোঁজ নিচ্ছিলাম, 98 রুপিস, 98 টাকা। আর সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই স্যালাইন কেনা হতো 15 থেকে 16 টাকায়। অনেকে প্রশ্ন করছেন এটা নিয়ে যে তাহলে কি ড্রেনের জল দিয়ে স্যালাইন তৈরি হয়? কেন 15-16 টাকায় যে 98 টাকায় বাইরে বিক্রি হয়, সেটা আপনি 15-16 টাকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কাছে কিনছেন। তার লজিস্টিক হিসেব, তার নিজস্ব সেই কোম্পানি, সেই স্যালাইন থেকে লাভ, এই বাদ দিয়ে আলটিমেটলি স্যালাইনটা তৈরি হচ্ছে কত? 7 টাকা, 6 টাকা, 7 টাকায় তৈরি হচ্ছে। মানেটা তো তাই দাঁড়ায়। কীভাবে সরকারি হসপিটালগুলোতে রুগীদের প্রতি অবিচার করা হচ্ছে, এটা তার একটা নিদর্শন। আমি এই তথ্যটা পেশ করলাম, আমি অথেন্টিক ইনফরমেশন নিয়েই আপনাদের কাছে এই তথ্য পেশ করলাম। আর আমি এই পুরো বিষয়টা নিয়ে আমি সরাসরি জানতে চেয়েছিলাম ডক্টর তাপস প্রামাণিক, আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে আছেন, তাঁর অভিমতটা জানতে চেয়েছিলাম। যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা রাজ্য সরকার তো সমস্ত বেপাত্তা করে দিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটিক স্যালাইনকে সার্টিফিকেট দিয়ে দিল, অর্থাৎ তাহলে সেপটিক শকটা লেখা হয়েছিল কেন? পোস্টমর্টেমের সেপটিক শক রিপোর্টটা তো আলটিমেটলি তো ডাক্তারদের জন্য নয়, আলটিমেটলি এই পুরো ব্যাপারটা তো কোনো একটা ওষুধে নিশ্চিতভাবে কোনো ভেজাল মিশেছিল বলে করা হয়েছে। তো তাহলে প্রশ্নটা এইখানেই দাঁড়াচ্ছে যে যদি সেটা না হয়ে থাকে তাহলে মানে যদি আমি বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে যে সার্টিফিকেটটা দেওয়া হলো, আলটিমেটলি সেখানে তো একটা প্রমাণ হলো যে স্যালাইনের জন্য নয়, তাহলে কিসের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় দিক ঘোরাচ্ছেন ডাক্তারদের দিকে। তো ডাক্তারদের যদি কোনো গাফিলতি থাকে, ক্যালাসনেস থাকে বা কোনো ভুল থাকে, সেটাতে তো সেপটিক শক কথাটা লেখা যায় না। কি বলেন ডক্টর প্রামাণিক আমাদের প্রশ্নের উত্তরে? শুনুন। ডক্টর প্রামাণিক, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি, অ্যাজ এক্সপেক্টেড ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের স্যালাইনে কোনো বৃষ্টিস কিচ্ছু পাওয়া যায়নি। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুই দাসের পোস্টমর্টম রিপোর্টে ছিল কথাটা, আমি যদি ইফ আই এম নট রং, সেপটিক শক কথাটা ব্যবহার করা হয়েছিল। আপনি অ্যাজ এ ডক্টর কি বলবেন? সেপটিক শকটা তখনই ব্যবহার হয় যখন একটা কোনো বিষক্রিয়ার ব্যাপার হয়। এক্ষেত্রে তো দাঁড়িয়ে স্যালাইনটাকে পুরো সার্টিফিকেট দিয়ে আবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ঢোকানোর প্ল্যানটা ফাইনালাইজেশনের দিকে গেল। কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, মামনি রুই দাসের যে ডেথ হয়েছে সেটা হচ্ছে মাল্টি অর্গান ফেইলিয়ার ডিউ টু সেপটিক শক। সেপটিক শক মানে হচ্ছে হোল বডিতে ধরুন একটা ইনফেকশন হয়ে যাওয়া। এবার সেই ইনফেকশনটা কিন্তু কোনো একটা সোর্স অফ ইনফেকশন থেকে এসছে, একটা সোর্স ছিল। এবার সেইটা হচ্ছে যেটা সাসপেক্ট করছিল, যেহেতু এই আরএল নিয়ে এর আগে বিতর্ক তৈরি হয়েছে, বা কর্ণাটক গভর্নমেন্ট তারা যখন রেড করেছিল তাদের ওখানে প্রসূতি মৃত্যুর জন্য, সেখানেও তারা কিন্তু নানা রকম ইমপিউরিটিসের সমস্যা বা কোয়ালিটি নিয়ে প্রবলেম তারা বলেছিল এবং তারা সেটাকে ব্যান করেছে। দেখুন, কর্ণাটক গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট কোনো একটা স্যালাইন হোক বা ওষুধ হোক তার রাজ্যে যদি বন্ধ করে, মানে কোনো একটা অভিযোগের ভিত্তিতে, সেই ওষুধটা কিন্তু সারা বিশ্বেই বন্ধ হওয়া উচিত।
এই ওষুধ কি কর্ণাটক গভর্নমেন্ট নেবে? প্রথম কথা, তারা কি অ্যালাউ করবে? আমি জানি না কারা ক্লিন চিট দিয়েছে, কিভাবে দিয়েছে। দেখুন, এর আগেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে একাধিক বিতর্ক হয়েছে, কিন্তু এর তদন্ত আদতেই কি হয়, তদন্ত ওইরকমই হয় যে সন্দীপ ঘোষের মতো। যেমন সন্দীপ ঘোষের এগেনস্টে সব অভিযোগ জমা পড়ে, সে তো সিএমওতে জমা পড়েছিল, ভিজিল্যান্স কমিশনে জমা পড়েছিল, কিন্তু সেই যে অভিযোগপত্র সেগুলোই হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গেছে। তাই এই যে আমাদের রাজ্যের যে তদন্তগুলো আমাদের রাজ্য প্রশাসন বা স্বাস্থ্য প্রশাসন করে, এদের তদন্তের উপর বিশ্বাসটা রাখবো কি করে? যে সন্দীপ ঘোষের এগেনস্টে যে তদন্ত মানে অ্যালিগেশন গুলো আক্তার আলী দিয়েছিলেন, সেই কপিগুলো সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেল। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে জুনিয়র ডক্টর বা সিনিয়র ডাক্তারদের যে তাদেরকে সাসপেন্ড করা হলো, সব থেকে আশ্চর্যের বিষয় একটাই যে যে টিমটা স্বাস্থ্য ভবনের টিম গেছিল, সেই টিমে অ্যানাস্থেটিস্ট নেই আমার যতদূর মনে পড়ছে। একজন অ্যানাস্থেটিস্ট নেই, অথচ অ্যানাস্থেটিস্টকে সাসপেন্ড করা হলো। এইবার দেখুন, সেই জায়গায় যেখানে সেপটিক শক, সেই জায়গায় অ্যানাস্থেটিস্টের কি রোল আছে? অ্যানাস্থেসিয়া রিলেটেড কোনো কমপ্লিকেশন তো হয়নি, বা সেটা প্রমাণ হয়নি। প্রমাণ করার আগেই তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে দেখুন, জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার, আমরা যদি ধরেও নিই তর্কের খাতিরে সেখানে সিনিয়র ডাক্তাররা অ্যাবসেন্ট ছিল না বা যাই করুক, তাহলে জুনিয়র ডাক্তাররা পেশেন্টকে বাঁচানোর জন্য তারা ওটি করেছে। তো তাহলে জুনিয়র ডাক্তারদের পানিশমেন্ট কেন হবে? তাহলে শুধুমাত্র সিনিয়রের হওয়া উচিত, কিন্তু বোথ সিনিয়র এবং জুনিয়রের পানিশমেন্ট হতে পারে না। এটা লজিক্যাল নয়। আমরা যে তর্কের খাতিরে ধরে নিই যে ডাক্তারদের দোষ ছিল, তাহলে সিনিয়ররা দায়ী হতে পারেন, জুনিয়ররা কি করবে? তারা তো আন্ডার ট্রেনিং। এই যে এদের যে সমস্ত পানিশমেন্ট গুলো হয়, দেখুন এখন আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য প্রশাসন বলুন বা রাজ্য প্রশাসন বলুন, যে তদন্ত যাই করুক না করে, কিভাবে বিশ্বাস রাখবো? আজকে অভিকের এগেনস্টে প্রায় 27টা না 26টা কমপ্লেন জমা পড়েছিল, তার কি হয়েছে? কিচ্ছু হয়নি, বরং সে WBMC তে বসে আছে। আজকে মানস চক্রবর্তী WBMCর মাথা হয়ে এই রেজিস্টার হয়ে বসেছিল, আশফাকুল্লাহ নাইয়াকে চিঠি পাঠাচ্ছে, কিঞ্জল নন্দকে চিঠি পাঠাচ্ছে। তার কি চিঠি পাঠানোর কোনো এখতিয়ার আছে? তাহলে স্বাস্থ্য প্রশাসনের সেই সর্বোচ্চ হেলথ সেক্রেটারিকে রিপিটেডলি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা মিলে যে অ্যাপ্লিকেশন দেওয়া হলো, তাতে কি কোনো কাজ হলো? আলটিমেটলি হাইকোর্ট ইন্টারভিন করে তাকে সরাতে বাধ্য হলো। তো এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না। আর যেটা হচ্ছে, এর আগেও আমি যেটা শুনছিলাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যিনি নাকি আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে তিনি আর কি এই স্যালাইন সরবরাহ করার পরে তাদের আর দায়িত্ব থাকে না। এই কথাটা সংস্থার আর কোনো দায়িত্ব থাকে না। এই ধরনের কথা যারা বলে, মানে কি হিসাবে বলে আমি বুঝি না। আমি জানি না পুরো হিয়ারিং কি হয়েছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যে কোনো ওষুধ কোম্পানি হোক বা স্যালাইন কোম্পানি হোক বা হেলথের যে কোনো প্রোডাক্ট হোক, তার একটা এক্সপায়ারি ডেট থাকে। সেই এক্সপায়ারি ডেট পর্যন্ত কিন্তু তার দায়িত্ব। মানে ধরুন, আজকে ওষুধটা আরজিকর মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল বা কোনো ফার্মাসিউটিক্যাল থেকে কিনলো, ধরুন তার 3 বছর বাদে এক্সপায়ারি। এই 3 বছরের ভিতরে খারাপ হলে কিন্তু ওই সংস্থাকেই দায়ী নিতে হবে। কারণ এইটা, এবং এই যে পরীক্ষাটা করতে পাঠানো হয়েছে, দেখুন তারা যে বোতলগুলো পরীক্ষা করেছে, কোনগুলো করেছেন জানি না, যদি তারা ধরুন সাপোজ 10,000 বোতল স্যালাইন সাপ্লাই হয়েছে, তার ভিতরে দেখা যাচ্ছে একটা জায়গা খারাপ হয়েছে, বাকি ভালো থাকতেই পারে। এখন সেই বাকি ভালো জায়গার পরীক্ষা হলে সেটা তো ক্লিন চিট পাবে। আমি ডক্টর প্রামাণিক এখানে আপনাকে একবার আমি একটু ইন্টারাপ্ট করছি, একটু থামাচ্ছি। মানে আমার যেটা মনে হয়েছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে 6 থেকে 8ই ডিসেম্বর বা 4 থেকে 6ই ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, তারা যৌথভাবে অভিযান করেছিল তোপড়া সেই কারখানায়। এবং সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল যে তার প্রোডাকশন বন্ধ করতে বলেছিল, তার কারণ দেখানো হয়েছিল 10টা না 15টা যে ফর্মুলা, যেখানে ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য যে প্রসেস গুলো ফলো করার কথা, কোনোটা করেনি তারা, এবং দে গট দ্য প্রুফ, তাই তারা বন্ধ করতে বলেছিল। এবার প্রশ্নটা হচ্ছে, তো ইনস্পাইট অফ দ্যাট তাকে সার্টিফিকেট কোন অ্যাঙ্গেল থেকে দিতে পারলো? এখানেও তো আরো একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? দেখুন, যেখানে সিডিএসকো তার কোয়ালিটি কন্ট্রোল এবং প্রসিডিওর গুলো নিয়ে অভিযোগ জানিয়েছে, তারপরে কোনোভাবেই একে, মানে শুধুমাত্র যে স্যালাইনটা ধরুন পাঠিয়েছে কোনো একটা ল্যাবে, সেই ল্যাব সেই স্যালাইনটার ক্লিন চিট দিতে পারে। কিন্তু সিডিএসকো যদি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোম্পানিতে গিয়ে দেখতে পাই যে সেখানে ঠিকঠাক ভাবে প্রসেস বা আমাদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল গুলো আছে সেগুলো যদি ফলো না হয়, তো সেটাই তো হচ্ছে
নিয়ম বিরোধিতা করলো, তো সেই জায়গায় সেই কোম্পানি তো চলতে পারে না। কিন্তু আমি আপনাকে একটা বিশেষ কথা বলবো যে এটা হওয়ার কারণটা কি, বা রাজ্য সরকারও কেন এই ব্যাপারটা নিয়ে তাদেরকে ক্লিন চিট দিতে এত উদ্যোগী কেন। আর একটা কারণ হচ্ছে, দেখুন আমি যতটুকু আমার আইডিয়া আছে, অ্যাকিউরেট হিসাব বলতে পারবো না, আমি একটা অ্যাপ্রক্স রেট আপনাকে বলি। ধরুন যে রিঙ্গাল ল্যাকটেটটা আপনি আরজিকর বা অন্যান্য জায়গার উল্টো দিকে যে দোকানগুলো আছে একটা স্ট্যান্ডার্ড কোম্পানির, সেটা রেট প্রায় 97-98 টাকা করে দেন। তারা হয়তো 20% ছাড় দিলে বা 10% ছাড় দিলে প্রায় 70 টাকা দাম। আর এখানে সরকার ধরুন এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট কিনেছে, সেটা যতদূর আমার মানে শুনেছি 15-16 টাকা দাম বা ওই রেঞ্জে দাম, তার বেশি নয়। তা এখন 15-16 টাকা একটা দাম, তাহলে সেই যে কোম্পানিটা প্রোডাকশন করছে সেই কোম্পানি তার লাভ রাখবে, তার ভেতরে হচ্ছে তার লজিস্টিক সাপোর্টের খরচ আছে। তো এত কিছু বাদ দিয়ে 10-15 টাকায় আদেও কি, যদি আমরা লজিক্যালি ধরি যে সেই কোম্পানির পক্ষেও কি খুব ভালো কোয়ালিটি কন্ট্রোল করা বা ভালো প্রোডাক্ট দেওয়া, এটা কি বাস্তবে সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। তার কারণ হচ্ছে দামের তারতম্য ম্যাটার করে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বলছি, যে কোনো আপনি প্রেশারের ওষুধ খান, সুগারের ওষুধ খান, দেখবেন দু রকম ওষুধ। একটা হচ্ছে মার্কেটে ব্র্যান্ডেড ওষুধ পাওয়া যায়, মানে বিভিন্ন নামি দামি কোম্পানির, যেমন অ্যালকেন, গ্লেনমার্ক, লুপিন, তাদের ওষুধের দাম বেশি। এবং এই ওষুধগুলো কোথায় চলে? অ্যাপেলো বা বড় বড় প্রাইভেট ক্লিনিকে। তারা দেখবেন জেনেরিক ওষুধ ব্যবহার করে না। আর আমাদের এখানে যেগুলো দেওয়া হচ্ছে 66% ছাড় দিয়ে কিছু ওষুধ, সেই ওষুধের গায়ে ট্যাগ লাইনগুলোও ঠিকঠাক করে লাগানো হয়। এবার এই ওষুধগুলো আমাদের হসপিটালে দিচ্ছে বা বিভিন্ন সরকারি জায়গায় দিচ্ছে, এই ওষুধের কিন্তু কার্যক্ষমতা যদি অ্যানালিসিস করা হয়, এটা তো অনেক কম। যার কারণেই মানুষের কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। একটা সেম কোম্পানি টেলমিসার্টান, মানে একটা দামি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি বা বিশেষ করে অ্যাপেলের মতো জায়গায় ইউজ হয়, আর যেটা সরকারি জায়গা টেলমিসার্টান, ওই আটা মার্কা ওষুধ, এগুলো দুটোর যদি কোয়ালিটি চেক করা হয়, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্ট। এবং আপনি হয়তো জেনে থাকবেন কয়েক বছর আগে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি এই ওষুধগুলোরও কোয়ালিটি চেক করেছিল। তারা প্রথমে কিন্তু কোয়ালিটি চেক করতে দেয়নি। তো কোয়ালিটি চেক করে দেখা গেছিল তারা হচ্ছে ওই, শুনেছিলাম যে তারা পেশেন্ট সেজে ওষুধ কালেক্ট করে তারপর সেগুলো কোয়ালিটি চেক করেছিল, একটা রিপোর্টও জমা করেছিল। সেই রিপোর্টে বলা হচ্ছে যে একটা পোর্শন ওষুধের কোনো গুণমান কিচ্ছু নেই, তাদের কোনো কাজ হয় না, আর একটা পোর্শন ওষুধ হচ্ছে তাদের কোয়ালিটি অত্যন্ত খারাপ। তো এই ওষুধগুলোতে কিভাবে কাজ করবে? মুশকিলটা হচ্ছে এই যে এখন যে আমাদের হসপিটালে এখন হচ্ছে লোকাল পারচেস করতে বলতে এই সিচুয়েশনে আজকের যে আরএল রিঙ্গাল ল্যাকটেট নিচ্ছে একটা গ্লাস বোতল, তার রেট হচ্ছে 39 টাকা করে নিচ্ছে, আমি যেটুকু দেখতে পেলাম। এবার আপনি ভাবুন যে একটা বাইরে পাওয়া যাচ্ছে 98 টাকা, আগে কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে অ্যাপ্রক্স 15 টাকা, এখন 40 টাকা। আচ্ছা, এই দামের হেরফেরের ভিতরে নিশ্চয়ই তো কোয়ালিটির ভিতরে হেরফের থাকবে। এটা তো খুব ক্রিস্টাল ক্লিয়ার যে এই দামের হেরফেরটা কেন। কারণ 15 টাকায় যে কোয়ালিটি, তার থেকে 39 টাকার স্যালাইনের কোয়ালিটি আলাদা হবে, প্লাস 98 টাকার যে স্যালাইন তারও কোয়ালিটি আলাদা হবে। এটা খুব নর্মাল জিনিস। অনেক ধন্যবাদ ডক্টর প্রামাণিক, অনেক ধন্যবাদ, খুব সুন্দর মূল্যায়ন করলেন আপনি ঘটনাটা, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।